কাছে দূরে বাংলাদেশের সকল এলাকা থেকে যারা এই আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো তাদের সবাইকে আমি আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। So, welcome once again to the online platform of National University Bangladesh. আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এ রিপোর্টিং ডিভাইস, অর্থাৎ আর্থিক বিবরণী প্রতিবেদনের একটা কৌশল হিসেবে। তো গত লেকচারে আমরা দেখেছিলাম যে একটি সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় এবং কিছু ছোট নিয়ম কানুন। তো আজকে আমাদের মেইন ফোকাসটা থাকবে তোমার অধ্যায় 9ই একই, কিন্তু আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যেটাকে ট্রেডিং কনসার্ন বলা হয়, সেই ট্রেডিং কনসার্নের যে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট গুলো প্রস্তুত করা হয় সেই মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টটা বেসিক্যালি ফোকাস দিয়ে আমরা দেখবো, এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিটটা দেখবো বা ক্লাসিফাইড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা দেখবো। তো সেবামূলক প্রতিষ্ঠানের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে সিঙ্গেল স্টেপও করা যায়, মাল্টিপল স্টেপও করা যায়, তথ্যের উপরে ডিপেন্ড করে, রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে। তবে নরমালি তোমার সার্ভিস অর্গানাইজেশনের যখন ইনকাম স্টেটমেন্ট করতে বলে মাল্টিপলটা চায় না, সিঙ্গেল স্টেপ চায়, অথবা শুধুমাত্র বলে যে ইনকাম স্টেটমেন্ট করতে হবে, কিন্তু মাল্টিপল স্টেপ চাইলে মাল্টিপল স্টেপ দিতে হবে। তার মানে সার্ভিস অর্গানাইজেশনের মাল্টিপল স্টেপও হয়, সিঙ্গেল স্টেপও হয়, আর ট্রেডিং কনসার্নেরও মাল্টিপল স্টেপ হয়, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট হয়। তবে ট্রেডিং কনসার্নের যখন অঙ্ক দেয় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টটা চায়। তো আজকে আমরা ফোকাসটা সেখানে দিব, মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হবে এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা কিভাবে করতে হবে সেটা আমরা দেখব। তো আশা করি গত ক্লাসের আমাদের যে আর্থিক বিবরণী কাকে বলে, আর্থিক বিবরণীর কয়টা অংশ, 5টা অংশ ছিল, সেগুলি তোমাদের মনে আছে। আয় বিবরণী, মালিকানা সত্ত্বের বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তারপর নগদ প্রবাহ বিবরণী এবং টিকা ও ব্যাখ্যায় 5টা অংশ ছিল, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা দেখব আয় বিবরণী, বিশেষ করে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যে আয় বিবরণীটা রয়েছে সেই আয় বিবরণীর যে বিভিন্ন মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের যে বিভিন্ন দফাগুলো আছে সেই দফাগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে আমাদেরকে কিন্তু অপারেটিং রেভিনিউ, নন অপারেটিং রেভিনিউ, ডিরেক্ট অপারেটিং রেভিনিউ, ইনডিরেক্ট অপারেটিং রেভিনিউ, ডিরেক্ট অপারেটিং এক্সপেন্স, ইনডিরেক্ট অপারেটিং এক্সপেন্স সবগুলো ভাগ দেখাইতে হয়। এর জন্য এটার নাম হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এই মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে তোমার ডিরেক্ট রেভিনিউ একটা করে একটু বলে দিই, গত ক্লাসে যদিও বলেছিলাম যে ডিরেক্ট রেভিনিউ বলতে সেলস রেভিনিউ অথবা সার্ভিস রেভিনিউ। তার মানে ব্যবসা প্রতিষ্ঠানটি মেইনলি যে রেভিনিউটা, মেইনলি যে রেভিনিউর উপরে সে ডিপেন্ড করছে, যে পণ্যটা কেনা বেচা করছে সেই পণ্যটা বিক্রি করে যেটা পাচ্ছে সেলস রেভিনিউ, অথবা যদি সেটা সার্ভিস অর্গানাইজেশন হয় তাহলে মেইনলি যে সার্ভিসটা দিয়ে, মেইন যে সার্ভিসটা দিয়ে সে রেভিনিউটা করছে সার্ভিস রেভিনিউ। এই দুইটা হচ্ছে তোমার ডিরেক্ট অপারেটিং রেভিনিউ। এছাড়াও ইনডিরেক্ট অপারেটিং রেভিনিউ, যেমন ধরো প্রফিট অন কনসাইনমেন্ট, ডিসকাউন্ট রিসিপ্ট, গত ক্লাসেও বলেছিলাম, এগুলো হচ্ছে ইনডিরেক্ট তোমার অপারেটিং রেভিনিউ। আর নন অপারেটিং রেভিনিউ হচ্ছে এগুলো বাদে যেগুলো আছে, যেমন ধরো বিনিয়োগের সুদ প্রাপ্তি, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, তারপরে সাব রেন্ট, উপভাড়া বা সাব রেন্টালও বলে, উপভাড়াটের নিকট হতে ভাড়া প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, তারপরে ধরো তোমার স্থায়ী সম্পত্তি বিক্রয় জড়িত মুনাফা, এগুলো ছিল তোমার মানে গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এগুলো হচ্ছে তোমার নন অপারেটিং রেভিনিউ। আর এরপর আসো অপারেটিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্সের আবার ডিরেক্ট অপারেটিং এক্সপেন্স কোনটা? ডিরেক্ট অপারেটিং এক্সপেন্স হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর ইনডিরেক্ট অপারেটিং এক্সপেন্স, যেটাকে আমরা ইনডিরেক্ট বলি না, লেখার সময় অপারেটিং এক্সপেন্সটাই লিখি। এই ইনডিরেক্ট অপারেটিং এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স হচ্ছে দুই ভাগে বিভক্ত, সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। মনে রাখবা, সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আর নন অপারেটিং এক্সপেন্স হচ্ছে তোমার যে সুদ, তারপরে ধরো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন, এরপরে তোমার অ্যাবনরমাল লস, অথবা ধরো লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এগুলো হচ্ছে তোমার নন অপারেটিং এক্সপেন্স। তো এখন আসো ইনকাম স্টেটমেন্ট আমরা যখন দেখাবো তখন কোনটার সাথে কি রিলেশন আছে একটু দেখে নেই। প্রথমেই আসো নেট সেলস।
নেট সেলসটা কিভাবে করবা, কারণ আমরা আগে বলেছি যে প্রথমে আমরা রেভিনিউ দেখ, ইনকাম স্টেটমেন্ট শুরু হয় রেভিনিউ দিয়ে, রেভিনিউর মধ্যে ডিরেক্ট অপারেটিং রেভিনিউ, তো ওটা ডিরেক্ট অপারেটিং রেভিনিউ সেলস রেভিনিউ ধরো, তো সেলস রেভিনিউ আমাকে কি করতে হবে, প্রথমে নেট করতে হবে, নেট সেলস করতে হবে। তো নেট সেলসটা কিভাবে হয় দেখো, গ্রস সেলস যেটা দেয়া থাকবে ট্রায়াল ব্যালেন্সে, এই গ্রস সেলস থেকে দুটো আইটেম মাইনাস করবা, সেলস ডিসকাউন্ট এবং সেলস রিটার্ন। এখন এই সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস এবং সেলস ডিসকাউন্ট এই দুইটার মধ্যে যদি একটা থাকে একটা মাইনাস করবা, দুইটা থাকলে দুটোটা মাইনাস করবা, একটাও না থাকলে সেই ক্ষেত্রে গ্রস সেলসটাই হয়ে যাবে নেট সেলস। কিন্তু সেলসকে নেট করার উপায় হচ্ছে গ্রস সেলস থেকে সেলস ডিসকাউন্ট এবং সেলস রিটার্ন মাইনাস করতে হবে। এখানে আমরা মাইনাস দিয়ে দুইটা ব্র্যাকেটে প্লাস করেছি, তুমি ইচ্ছে করলে আলাদা আলাদা করে মাইনাস করতে পারো, অর্থাৎ গ্রস সেলস মাইনাস সেলস ডিসকাউন্ট মাইনাস সেলস রিটার্ন, সেলস রিটার্ন অ্যানালাইসিস হয়ে গেল নেট সেলস। একইভাবে নেট পারচেজ কিভাবে করবা, নেট পারচেজ যেহেতু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তাহলে পারচেজ তো থাকবেই, এই পারচেজকে নেট কিভাবে করবা, গ্রস পারচেজ বা পারচেজ যেটা থাকবে সেখান থেকে সিমিলারলি পারচেজ ডিসকাউন্ট এবং পারচেজ রিটার্ন দুটোকে মাইনাস করবা, তাহলে হয়ে যাবে নেট পারচেজ। এখন এই নেট পারচেজ থেকে একটু সামনের দিকে আগাও, নেট সেলস তো সেখানে শেষ, কিন্তু নেট পারচেজ থেকে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে যাবো দেখো, এই নেট পারচেজ থেকে এই নেট পারচেজের সাথে তোমার এই যে দেখো, এই যে নেট পারচেজ হলো কিভাবে হচ্ছে, পারচেজ মাইনাস পারচেজ রিটার্ন মাইনাস পারচেজ ডিসকাউন্ট, এটা হলো তোমার নেট পারচেজ। এই নেট পারচেজের সাথে ট্রান্সপোর্টেশন ইন, ফ্রেট ইন মানে বাংলা যেটাকে বলে ক্রয় পরিবহন, এই ক্রয় পরিবহনটা যোগ করলে এটা নাম হয় নেট কস্ট অফ পারচেজ। তাহলে দেখো নেট পারচেজ আর নেট কস্ট অফ পারচেজের মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। নেট পারচেজ মানে পারচেজ থেকে পারচেজ রিটার্ন এবং পারচেজ ডিসকাউন্ট মাইনাস নেট পারচেজ, আর এই নেট পারচেজের সাথে যখন ট্রান্সপোর্টেশন ইন বা ফ্রেট ইন অথবা ক্যারেজ ইন অর্থাৎ ক্রয় পরিবহন যোগ করলে সেটা নাম হয়ে যায় নেট কস্ট অফ পারচেজ। এই নেট কস্ট অফ পারচেজের সাথে বিগিনিং ইনভেন্টরি যোগ এবং এন্ডিং ইনভেন্টরি মাইনাস করলে পাওয়া যায় তোমার কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, তো কস্ট অফ গুডস সোল্ড যখন তুমি এভাবে বের করে ফেলবা তখন নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাওয়া যাবে গ্রস প্রফিট। এই যে দেখো ওই যে নেট সেলস আর এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে পেয়ে গেলাম আমরা গ্রস প্রফিট অথবা গ্রস মার্জিন, যেটাই বলো গ্রস প্রফিট বা গ্রস মার্জিন হয়ে গেল। এই গ্রস প্রফিট থেকে আবার বাদ দিতে হবে তোমাকে অপারেটিং এক্সপেন্স, ইনডিরেক্ট অপারেটিং এক্সপেন্স এবং যোগ করতে হবে ইনডিরেক্ট অপারেটিং রেভিনিউ, অর্থাৎ গ্রস প্রফিট বের করার পরে ইনডিরেক্ট অপারেটিং রেভিনিউটা যোগ করে দিতে হবে। এখন ইনডিরেক্ট অপারেটিং রেভিনিউটা সবাই একবার নাম দিয়ে যে লিখতে হবে ইনডিরেক্ট অপারেটিং রেভিনিউ, নট নেসেসারি, তুমি শুধু শুধু আইটেম থাকলে এই গ্রস প্রফিটের সাথে যোগ করে দিবা। আইটেমগুলো কি কি ছিল বলো তো, ওই যে তোমার ডিসকাউন্ট রিসিভড, কমিশন রিসিভড, তারপরে হচ্ছে তোমার প্রফিট অন কনসাইনমেন্ট, প্রফিট অন কনসাইনমেন্ট, ঠিক আছে, এই কয়টা আইটেম হচ্ছে, এই দুই তিনটা আইটেম, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি এবং হচ্ছে তোমার ওই চালানি কারবারের মুনাফা, তিনটা আইটেমের যে কোনো একটা আইটেম থাকলে তুমি যোগ করে দিবা গ্রস প্রফিটের সাথে। এখন নাম হেডিং দিতে পারো যে ইনডিরেক্ট অপারেটিং রেভিনিউ হেডিং দিয়ে তারপরে যোগ করতে পারো অথবা সরাসরি যোগ করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে বাদ দিবা ইনডিরেক্ট অপারেটিং এক্সপেন্স, যদিও ইনডিরেক্ট অপারেটিং এক্সপেন্স আমরা লেখার সময় ইনডিরেক্ট কথা লিখে সরাসরি লিখে অপারেটিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্স আবার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে তোমার সেলিং এক্সপেন্স এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই সেলিং এক্সপেন্স কোনগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কোনগুলো সেগুলো আমরা একটু পরে বলছি। তো আপাতত আমরা যেটা বলছিলাম যে নেট ইনকাম ফ্রম অপারেশনটা কিভাবে বের করবা, এই যে গ্রস মার্জিন বের করলাম, এই গ্রস মার্জিন থেকে অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করবা। আর এই অপারেটিং এক্সপেন্সেস বলতে কোনগুলো বোঝাচ্ছে, কস্ট অফ গুডস সোল্ডটা ছিল ডিরেক্ট অপারেটিং এক্সপেন্স আর এই অপারেটিং এক্সপেন্স গুলো হচ্ছে ইনডিরেক্ট অপারেটিং এক্সপেন্স। তো যেহেতু আমরা কস্ট অফ গুডস সোল্ডের ডিরেক্ট অপারেটিং এক্সপেন্স নাম দেই না, শুধুমাত্র ডিরেক্টলি কস্ট অফ গুডস সোল্ড নামে মাইনাস করি, তাই এখানে আমরা ইনডিরেক্ট অপারেটিং এক্সপেন্সের বাইরে শুধু লিখবো অপারেটিং এক্সপেন্সেস। আর এই অপারেটিং এক্সপেন্সের দুই ভাগে বিভক্ত, সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, সেটা একটু পরে বলছি। তো যাই হোক, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে তুমি পাবা নেট ইনকাম ফ্রম অপারেশন। নেট ইনকাম ফ্রম অপারেশন, এটার আরেক নাম তুমি দিতে পারো নেট অপারেটিং ইনকাম, নেট অপারেটিং ইনকাম, ঠিক আছে। তাহলে এই যে নেট অপারেটিং ইনকাম বের করলাম, এর আগে যা যা অপারেটিং ছিল, ডিরেক্ট অপারেটিং রেভিনিউ, ইনডিরেক্ট অপারেটিং রেভিনিউ, ডিরেক্ট অপারেটিং এক্সপেন্স, কস্ট অফ গুডস সোল্ড, ইনডিরেক্ট অপারেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং সব অপারেটিং গুলো প্লাস মাইনাস করে আমরা পেয়েছি নেট অপারেটিং প্রফিট অথবা নেট ইনকাম ফ্রম অপারেশন। এখন আমরা করব নন অপারেটিং রেভিনিউ যোগ এবং নন অপারেটিং এক্সপেন্স মাইনাস। নন অপারেটিং রেভিনিউ কোনগুলা, ওই যে ভাড়া প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, স্থায়ী সম্পত্তি বিক্রি থেকে মুনাফা, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার নন অপারেটিং রেভিনিউ। তো এরকম যদি কোনো নন অপারেটিং রেভিনিউ থাকে তাহলে সেই নন অপারেটিং রেভিনিউটা ওই নেট ইনকাম ফ্রম অপারেশন অথবা নেট অপারেটিং ইনকামের সাথে নন অপারেটিং রেভিনিউ যোগ করবা এবং নন অপারেটিং এক্সপেন্স যদি কিছু থাকে মাইনাস করবা, মাইনাস করলে তুমি পেয়ে যাবে নেট ইনকাম, ঠিক আছে। তো এই যে ইনকাম স্টেটমেন্টের এই ধাপগুলো একটু ভালোভাবে মাথায় রাখলে তোমার ইনকাম স্টেটমেন্ট খুব সহজেই প্রস্তুত করতে পারবা। এখন আসলে দেখি যে বলছিলাম অপারেটিং এক্সপেন্সের দুইটা ভাগ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স কোনগুলো সেগুলো আমরা একটু দেখে নেই।
এই যে অপারেটিং এক্সপেন্স দুটো ভাগ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স বলতে কি বোঝায়? সেলিং এক্সপেন্স বলতে বোঝাচ্ছে সেলস রিলেটেড যে খরচগুলো, বিক্রয় অথবা বিক্রয় বৃদ্ধি বা বিক্রয় প্রচার বা বিক্রয় প্রসারের জন্য যে খরচগুলো বিক্রয় রিলেটেড। যেমন ধরো সেলসম্যানের কমিশন, সেলসম্যানের স্যালারি, ওকে। তারপর ধরো আমরা সেল করার জন্য বা ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারি ভ্যান রাখি, এই ডেলিভারি ভ্যানের ড্রাইভারের বেতন, ডেলিভারি ভ্যানের ডেপ্রিসিয়েশন, হ্যাঁ এগুলি। অথবা অনেক সময় হয় কি আমরা বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন যে করি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আবার বিজ্ঞাপনের উদ্দেশ্যে আমরা কি করি বিভিন্ন জায়গায় শোরুম দেই। তো শোরুম রিলেটেড যা যা খরচ আছে, শোরুমের রেন্ট, শোরুমের স্যালারি, শোরুমের সাপ্লাই, শোরুম রিলেটেড নামে যা যা থাকবে এগুলো সবই হচ্ছে সেলিং এক্সপেন্সেস। তাহলে ডেলিভারি এক্সপেন্স, ডেলিভারি রিলেটেড যা যা এক্সপেন্স আছে, শোরুম রিলেটেড যা যা এক্সপেন্স আছে সবই হচ্ছে সেলিং এক্সপেন্স। এছাড়াও অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, ইউটিলিটিজ এক্সপেন্স, আবার স্টোর বিল্ডিং এর যে খরচগুলো আছে, স্টোর বিল্ডিং এর যা যা খরচ পাবা সেগুলো তুমি সেলিং এক্সপেন্স হিসেবে বিবেচনা করবা, ঠিক আছে। এরপর আসো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কোনগুলা? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ব্যবসাশনিক খরচ, অর্থাৎ ব্যবসাটার প্রশাসনিক কাজে যে খরচগুলো হয়। যেমন ধরো অফিস রিলেটেড এক্সপেন্স, একটা অফিস আমরা রাখি ব্যবসাকে প্রশাসন করার জন্য, তো অফিস রিলেটেড যা যা আছে, অফিস স্যালারি, অফিস রেন্ট, অফিস ইলেকট্রিসিটি, তারপরে ফার্নিচার গুলো অফিসে থাকে তাহলে ফার্নিচারের ডেপ্রিসিয়েশন, অফিস বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন, তারপরে তোমার ইন্স্যুরেন্স এক্সপেন্স, নরমাল ইন্স্যুরেন্স যেটা, ইন্স্যুরেন্স এক্সপেন্স, অফিস সাপ্লাইজ এক্সপেন্স, তারপরে টেলিফোন অফিসে থাকে টেলিফোন এক্সপেন্স, পোস্টেজ টেলিগ্রাম এক্সপেন্স, এগুলি যেগুলি আছে জেনারেল এক্সপেন্স, হ্যাঁ অফিস ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন, ফার্নিচারের ডেপ্রিসিয়েশন, এগুলো হচ্ছে সব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অফিস রিলেটেড যা যা আছে, একটা অফিসের মধ্যে যা যা খরচ তুমি কল্পনা করতে পারো, হ্যাঁ সবগুলো হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আর এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর সেলিং এক্সপেন্স দুটো মিলে হচ্ছে অপারেটিং এক্সপেন্স, ঠিক আছে। এরপরে নন অপারেটিং ইনকাম আর নন অপারেটিং এক্সপেন্স তো আমি একটু আগেই বলেছিলাম, তাও এখানে বলে দিচ্ছি। নন অপারেটিং ইনকাম বলতে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন নোট রিসিভেবল, সাব রেন্ট, গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এগুলো হচ্ছে নন অপারেটিং ইনকাম। আর নন অপারেটিং এক্সপেন্স হচ্ছে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, অ্যাবনরমাল লস, এগুলো হচ্ছে তোমার নন অপারেটিং এক্সপেন্সেস। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের একটা স্পেসিমেন তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা ধাপে ধাপে আগাবো। প্রথমে আমরা লিখবো ডিরেক্ট অপারেটিং রেভিনিউ, এখানে লিখেছি অপারেটিং রেভিনিউ। আর ডিরেক্ট অপারেটিং রেভিনিউ বলতে কি বোঝায়? হয় সার্ভিস রেভিনিউ নালে সেলস রেভিনিউ। আর সেলস রেভিনিউকে নেট করে নিবা, এখানে আমি সংক্ষেপে লিখেছি, অল্প পেজের মধ্যে দেখিয়েছি এই জন্য নেট সেলস। নেট সেলস এটা তুমি অঙ্ক করার সময় কি করবা, গ্রস সেলস থেকে নেট সেলস কিভাবে আসতে আমি দেখিয়ে দিয়েছি। গ্রস সেলস থেকে সেলস রিটার্ন থাকলে মাইনাস, সেলস ডিসকাউন্ট থাকলে মাইনাস করে নেট সেলসে চলে আসবা। আর এই নেট সেলস থেকে আউটার কলামে বাদ দিবা কস্ট অফ গুডস সোল্ড, গুডস সোল্ড বাদ দিলে পাবো তুমি গ্রস প্রফিট। এখন কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করতে হয় একটু আগে আমি বলেছি, পারচেজ থেকে পারচেজ রিটার্ন মাইনাস পারচেজ ডিসকাউন্ট মাইনাস হয়ে যাবে নেট পারচেজ, তার সাথে ট্রান্সপোর্টেশন ইন, ক্যারেজ ইন, ক্রয় পরিবহন যোগ হয়ে যাবে নেট কস্ট অফ পারচেজ। এই নেট কস্ট অফ পারচেজের সাথে বিগিনিং ইনভেন্টরি যোগ এন্ডিং ইনভেন্টরি মাইনাস হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। এভাবে কস্ট অফ গুডস সোল্ডটা বের করে ইনার কলামে, তারপরে আউটার কলামে গিয়ে নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস যাবে, মাইনাস গেলে হয়ে যাবে গ্রস প্রফিট অথবা গ্রস মার্জিন। এরপরে এর সাথে ইনডিরেক্ট অপারেটিং রেভিনিউ যেটা আছে, এখানে লিখেছি খালি ইনডিরেক্ট অপারেটিং রেভিনিউ, নাম তো তোমরা জানোই যে তোমার চালানি কারবারের মুনাফা, প্রফিট অন কনসাইনমেন্ট, তারপরে ডিসকাউন্ট রিসিপ্ট, কমিশন রিসিপ্ট, এগুলো এখানে যোগ করে দিবা, গ্রস প্রফিট পরে যোগ করে দিবা। তো কমিশন রিসিপ্ট যেটা আছে, এই কমিশন রিসিপ্ট অনেকে নন অপারেটিং রেভিনিউ বলে, আবার অনেকে ইনডিরেক্ট অপারেটিং রেভিনিউ বলে, এটা নিয়ে একটা মতদ্বৈধতা আছে লেখকদের মধ্যে, তবে যেখানে দেখাও হবে কোনো সমস্যা নেই। এরপরে বাদ দিব হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস, বেসিক্যালি যেটা ইনডিরেক্ট অপারেটিং এক্সপেন্স, কারণ যে কস্ট অফ গুডস সোল্ডটা কিন্তু ডিরেক্ট অপারেটিং এক্সপেন্স, হ্যাঁ। সেলস যেমন ডিরেক্ট অপারেটিং রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ডিরেক্ট অপারেটিং এক্সপেন্স, এই দুটোকে বাদ দিলে পাওয়া যায় গ্রস প্রফিট। এরপরে ইনডিরেক্ট অপারেটিং রেভিনিউ যোগ আর ইনডিরেক্ট অপারেটিং এক্সপেন্স, যেটাকে আমরা ইনডিরেক্ট লিখছি না, শুধুমাত্র অপারেটিং এক্সপেন্স লিখছি, এর নামে মাইনাস। আর এই খরচটা কোনটা কোনটা হয়? সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো সেলিং এক্সপেন্স এখানে লিখেছি, কিন্তু বাস্তবে তো অঙ্কের মধ্যে তুমি খালি সেলিং এক্সপেন্স পাবো না, সেলিং এর কয়েকটা থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স থাকতে পারে, সেলস স্যালারির কমিশন থাকতে পারে, সেলসম্যানের স্যালারি থাকতে পারে, এই যে কটা থাকবে সেলস রিলেটেড, অথবা অনাদায়ী পাওনা, যেটা অনাদায়ী পাওনা কিন্তু সেলিং এক্সপেন্স, হ্যাঁ। তো এই অনাদায়ী পাওনা যে খরচ আছে এগুলো সেলিং এক্সপেন্স হিসেবে ইনার কলামে যোগ করে তারপরে সেকেন্ড কলামে দেখাবা। একইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে আমি সরাসরি লিখেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যে কটা থাকবে ইনার কলামে যোগ করে তারপর তুমি সেকেন্ড কলামে লিখবা। ওকে, তাহলে অপারেটিং এক্সপেন্স এর দুটোর যোগফল আউটার কলামে লিখে ফেলবা। তাহলে আউটার কলামে ছিল গ্রস প্রফিট, তার সাথে ইনডিরেক্ট অপারেটিং রেভিনিউ যোগ, এবং এই অপারেটিং এক্সপেন্স গুলোর যোগফল মাইনাস হবে, মাইনাস হলে পাওয়া যাবে অপারেটিং প্রফিট অথবা নেট ইনকাম ফ্রম অপারেশন, যেটা আমরা এখানে বলেছিলাম। এরপরে নন অপারেটিং রেভিনিউ এখানে যোগ, নন অপারেটিং এক্সপেন্স মাইনাস হয়ে যাবে নেট প্রফিট।
এই হচ্ছে তোমার মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তো চলো এবার আমরা দেখি একটা চট করে অঙ্ক দেখে নিই। হ্যাঁ, আমরা তাহলে এখানে একটু স্ক্রিনটা এখানে সরিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। কি ব্যাপার, ধরাচ্ছে না কেন? এই এটাকে আমরা সরিয়ে দিলাম। সরিয়ে এখন আমরা চলে যাব অঙ্কে। ফাইন কোশ্চেন এবং সলিউশন। প্রথমে আমরা চলে যাব কোশ্চেনে। তোমাদের সামনে একটা কোশ্চেন আমি রেখেছি, একটা ট্রায়াল ব্যালেন্স। এটা তোমার বেসিক্যালি একটা ট্রেডিং কনসার্ন। দেখো অঙ্কটা একটা ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে। ক্যাশ ৭৫,০০০, হাবিবের ক্যাপিটাল ১ মালিকানা কারবারের অঙ্ক ২,৫০,০০০, ফার্নিচার আছে ৪৫,০০০, ফার্নিচার ফিক্সড অ্যাসেট, ক্যাশ ছিল তোমার কারেন্ট অ্যাসেট, হাবিবের ক্যাপিটাল তো আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার ক্রেডিট দিকে ১৫,০০০, ইকুইপমেন্ট আছে ৬০,০০০, এটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে ২০,০০০, হাবিবের ড্রয়িংস আছে ২০,০০০, ইনভেন্টরি ১/১/২০১০, ১/১ মানে হচ্ছে প্রারম্ভিক মজুদ আর কি, ওপেনিং ইনভেন্টরি বা বিগিনিং ইনভেন্টরি ২০,০০০, তার না সরি ৫০,০০০। এরপরে পারচেজ এক্সপেন্স মানে পারচেজ বুঝাচ্ছে আর কি ২,৫০,০০০, অ্যাকাউন্ট রিসিভেবল প্রাপ্য হিসাব, কারেন্ট অ্যাসেট ২ লক্ষ, ইন্টারেস্ট রেভিনিউ একটা পেলাম, ইন্টারেস্ট রেভিনিউ আছে, নন অপারেটিং রেভিনিউ ৭,০০০, স্যালারিজ এক্সপেন্স ৩১,৫০০, সেলস রেভিনিউ ৩,৮০,০০০, পারচেজ রিটার্ন ১০,০০০, ট্রান্সপোর্টেশন ইন ২৪,৫০০, রেন্ট এক্সপেন্স ১২,০০০, সেলস রিটার্ন ৮,০০০, সেলস রিটার্ন আছে, সেলস থেকে মাইনাস করতে হবে মনে রাখবা, যাই হোক ৮,০০০। আর কি আছে, নোটস রিসিভেবল কারেন্ট অ্যাসেট ১৬,০০০, অ্যাকাউন্টস পেয়েবল ১,২০,০০০, নোটস পেয়েবল কারেন্ট লায়াবিলিটি 10,০০০, এরপরে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, আনএক্সপায়ার্ড মানে প্রিপেড ইন্স্যুরেন্স আর কি ১২,০০০, অফিস সাপ্লাইজ এক্সপেন্স ৮,০০০। এই কয়েকটা আইটেম আছে। তবে এই কয়েকটা আইটেমের মধ্যে আমরা দেখতে পেলাম মোটামুটি পারচেজ রিটার্ন আছে, যেটা পারচেজ থেকে মাইনাস যাবে, সেলস রিটার্ন আছে, সেলস থেকে মাইনাস যাবে, মোটামুটি এগুলি দেখলাম। এখন একটু অ্যাডজাস্টমেন্টটা দেখে নেই। হ্যাঁ, ইনভেন্টরি অন ৩১/১২/২০১০ ইজ টাকা ৬০,০০০, তার মানে মজুদ সমাপনী মজুদ ৩১ তারিখে অর্থাৎ হিসাবকালের শেষ তারিখে সমাপনী মজুদ পণ্য হচ্ছে ৬০,০০০ টাকা। দি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট টু বি মেইনটেইন টাকা ১,০০০, অনাদায়ী পাওনার সঞ্চিতির ব্যবস্থা করতে হবে ১,০০০, ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, ওখানে ছিল আনএক্সপায়ার্ড মানে প্রিপেইড, আর এখানে বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়েছে অর্থাৎ ইন্স্যুরেন্স খরচ হয়ে গিয়েছে, এক্সপায়ার্ড অংশ মানে খরচ হওয়া, তো ইন্স্যুরেন্স খরচ হয়েছে সারা বছরে ৫,৫০০, স্যালারি ইনকার্ড বাট নট পেইড, অর্থাৎ বেতন সংগঠিত হয়েছে কিন্তু এখনো পরিশোধ করেনি, তার মানে বকেয়া আছে, এটা স্যালারির সাথে যোগ হবে এবং কারেন্ট লায়াবিলিটি দিকে দেখাইতে হবে। তাহলে স্যালারি ইনকার্ড বাট নট পেইড ৩,০০০, যে কোনো খরচ বকেয়া থাকলে সেটা সংশ্লিষ্ট খরচের সাথে যোগ হবে একবার, আর আরেকবার হচ্ছে বকেয়া খরচ যেহেতু কারেন্ট লায়াবিলিটি। তো ঠিক আছে, ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট আর টু বি ডেপ্রিসিয়েটেড বাই 5% and 10% রেসপেক্টিভলি অন অরিজিনাল কস্ট। অরিজিনাল কস্ট মানে হচ্ছে কস্ট প্রাইস যেটা আছে এই কস্টের উপরে 5% ধরতে হবে ফার্নিচারের উপরে ডেপ্রিসিয়েশন, 10% ধরতে হবে ইকুইপমেন্টের উপরে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন ধরার নিয়ম কি, একবার দেখাতে হবে তোমার ইনকাম স্টেটমেন্টে খরচ হিসেবে, আর আরেকবার এই ডেপ্রিসিয়েশনটা অ্যাকুমুলেটেডের সাথে যোগ হয়ে ওই ফিক্সড অ্যাসেট থেকে মাইনাস করে দেখাতে হবে স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশনে। এরপরে প্রোভাইড ফর আউটস্ট্যান্ডিং অফিস সাপ্লাইজ 1,000, অফিস সাপ্লাইজ বাবদে বকেয়া আছে ১,০০০ টাকা, এটা অফিস সাপ্লাইজ খরচের সাথে যোগ হবে একবার, আর আরেকবার তোমার কারেন্ট লায়াবিলিটি দেখাতে হবে। করতে হবে কি, এন্ড ইনকাম স্টেটমেন্ট, একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। এখানে ইনকাম স্টেটমেন্টটা মাল্টিপল স্টেপটা বলে দেয়নি, কিন্তু যেটা একটা ট্রেডিং কনসার্ন এবং এটা মাল্টিপল করা যাবে, তাহলে আমরা একটা এটাকে মাল্টিপল স্টেপেই দেখাচ্ছি তোমাদেরকে। তবে যদি মাল্টিপল স্টেপ না বলে তোমার স্বাধীনতা আছে, তুমি সিঙ্গেল স্টেপও করতে পারো। তো যেহেতু আমরা গত লেকচারে একটা সিঙ্গেল স্টেপের অঙ্ক দেখেছিলাম, আজকে এটাকে আমরা মাল্টিপল স্টেপে দেখব কিভাবে করে। আর স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি, যেহেতু এটা এক মালিকানা কারবারের অঙ্ক, যৌথ মূলধনী হলে স্টেটমেন্ট অফ স্টক হোল্ডার্স ইকুইটি বলতো, এখানে এক মালিকানা কারবার তাই ওনার্স ইকুইটি বলেছে এবং একটা ব্যালেন্স শিট প্রস্তুত করতে বলেছে। তো চলো আমরা সমাধানে যাই, যাওয়ার আগে ইনকাম স্টেটমেন্টে যাব, তার আগে ট্রায়াল ব্যালেন্সটা আমরা আরেকবার দেখে নেই। ওকে, আমরা একটু ছোট করে দেই তাহলে পুরোটা চলে আসবে। অলরাইট, এই তো এখানে আমরা প্রথমে কোনটা লিখবো, ইনকাম স্টেটমেন্টে যাওয়ার আগে ইনকাম স্টেটমেন্টে ছক করব, কলাম 3টা রাখার চেষ্টা করব, কেউ কেউ 4টা রাখে, কেউ কেউ 3টা রাখলে হয়ে যায়। এই যে আমরা 3টা এখানে রেখেছি 1 2 3 এবং একেবারে একটাকে ইনার কলাম হিসেবে ব্যবহার করেছি। ওকে, তাহলে এখানে ইনকাম স্টেটমেন্টে আমরা প্রথমে কি লিখবো, ডিরেক্ট অপারেটিং রেভিনিউ, এটাকে তুমি শুধুমাত্র হেডিং দিতে পারো রেভিনিউ অথবা অপারেটিং রেভিনিউ অথবা ইনকাম, এইটা হেডিং দিয়ে শুরু করতে পারো। অপারেটিং রেভিনিউ মানে অপারেটিং রেভিনিউর মধ্যে দুইটা হয়, একটা সার্ভিস রেভিনিউ একটা সেলস রেভিনিউ, যেহেতু এখানে সেলস দেখেছি তাহলে সেলস করতে হবে এবং সেলসকে নেট করতে হবে। তো সেলসকে নেট করতে হবে কেমনে, কিভাবে বুঝলাম, যে ওইখানে তোমার যে সার্ভিস সেলস ছিল একটা পেয়েছি, কিন্তু আমরা এখানে সেলস রিটার্ন, এই যে দেখো সেলস রিটার্ন 8,000 টাকা এখানে দেখাই, এই যে দেখো
সেলস রিটার্ন 8,000 আছে, আর সেলস কত আছে দেখলাম, ক্রেডিট দিকে দেখো, এই যে সেলস রেভিনিউ 3,80,000, তাহলে সেলস ডিসকাউন্ট পাইনি, তাহলে সেলস থেকে সেলস রিটার্ন মাইনাস করবো, নেট সেলস করে ফেলবো, চট করে চলে যাই। এই যে দেখো অপারেটিং ইনকাম, মানে ডিরেক্ট অপারেটিং ইনকাম বা অপারেটিং ইনকাম সেলস, সেলসটাকে লিখেছি শেষ থেকে আগের কলামে, সেল 3,80,000 আর রিটার্ন ছিল 8,000, বিয়োগ করলে নেট সেলস দাঁড়ালো 3,72,000, আউটার কলামে লিখে দিলাম। এখন এই নেট সেলস থেকে বাদ যাবে কি, কস্ট অফ গুডস সোল্ড, তাহলে হেডিং দিলাম লেস কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হবে, কিভাবে বের করতে হবে, ওই যে বলেছিলাম কস্ট অফ গুডস সোল্ড সমান কি, নেট কস্ট অফ পারচেজ প্লাস বিগিনিং ইনভেন্টরি মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তো এটা অঙ্ক করার সময় আমরা কি করি, আগে বিগিনিং ইনভেন্টরিটা লিখি, তাহলে বিগিনিং ইনভেন্টরি খুঁজে, ওই যে দেখেছিলাম বিগিনিং ইনভেন্টরি ট্রায়াল ব্যালেন্স ছিল এই যে ইনভেন্টরি 1/1/2010 50,000 টাকা, তো বিগিনিং ইনভেন্টরিটা আগে লিখে নিলাম 50,000 টাকা। এরপরে যোগ করব নেট কস্ট অফ পারচেজ, সেটা কিভাবে বের করে, প্রথমে পারচেজ, এই যে লিখলাম পারচেজ 2,50,000 ছিল, আর পারচেজ রিটার্ন কত টাকা ছিল দেখো, এই যে পারচেজ রিটার্ন 10,000 টাকা, আর পারচেজ ছিল 2,50,000, 2,50,000 থেকে পারচেজ রিটার্ন 10 মাইনাস করা হয়ে গেল নেট পারচেজ 2,40,000। এর সাথে যোগ করতে হবে ট্রান্সপোর্টেশন ইন, দেখি তো ট্রান্সপোর্টেশন ইন আছে কিনা, খুঁজে দেখি, এই যে দেখো ট্রান্সপোর্টেশন ইন 24,500, যোগ করে দাও, যোগ করলে নেট কস্ট অফ পারচেজ, এর সাথে তুমি লেস করে দাও এন্ডিং ইনভেন্টরি 60,000, ঠিক আছে, উপরে তো বিগিনিং ইনভেন্টরি ছিলই, তাহলে বিগিনিং ইনভেন্টরি তারপরে নেট কস্ট অফ পারচেজ এবং এন্ডিং ইনভেন্টরি প্লাস মাইনাস করার পরে কস্ট অফ গুডস সোল্ড দাঁড়ালো 2,54,500 টাকা, এখানে একটা জিরো আসে নাই, 500 টাকা। তাহলে এখন নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট দাঁড়ালো 1,17,500। এখন এই গ্রস প্রফিটের পরে আমরা কি করব, ওই যে বলেছিলাম তিনটা জিনিস খোঁজ করবা, ডিসকাউন্ট রিসিপ্ট, কমিশন রিসিপ্ট, অথবা তোমার প্রফিট অন কনসাইনমেন্ট। তো আমরা পুরো অঙ্কটা দেখেছি কোশ্চেন, প্রফিট অন কনসাইনমেন্ট নাই, কমিশন রিসিপ্ট নাই, ডিসকাউন্ট রিসিপ্ট নাই, তাহলে এগুলোর যোগ করলাম, যদি থাকতো তিনটার যে কোনো আইটেম এখানে কিন্তু অ্যাড লিখে যোগ করে ফেলতে হতো। এরপরে বাদ দিতাম আমরা অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্স আবার দুইটা ভাগে দেখাতে হবে, এ হচ্ছে সেলিং এক্সপেন্স, বি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো এ সেলিং এক্সপেন্সে আমরা দেখেছি যে সেলস রিলেটেড এখানে কিছুই নাই, সেলস স্যালারি বা সেলস কমিশন এরকম কিছুই নাই, আছে শুধুমাত্র একটা নিচে দেখলাম, এই যে এখানে দেখো, এখানে কিন্তু সেলস রিলেটেড কোনো খরচ নাই, উপর থেকে নিচ পর্যন্ত আছে, এখানে একটা অ্যালাউন্স ফর ব্যাড ডেট মেইনটেইন করতে বলেছে, যে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, দি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট টু বি মেইনটেইন 1,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে 1,000। তাহলে আমাদের সেলিং এক্সপেন্স কি ছিল, বিজ্ঞাপন খরচ ছিল, শোরুম রিলেটেড এক্সপেন্স ছিল, সেলস রিলেটেড এক্সপেন্স ছিল, তারপরে তোমার অনাদায়ী পাওনা ছিল, তো এগুলোর মধ্যে একটা পেলাম অনাদায়ী পাওনা 1,000, তো এটা সেলিং এক্সপেন্স, এতে লিখে নিলাম সেলিং এক্সপেন্স 1,000। যদি একাধিক থাকতো তাহলে এখানে লিখে দুই তিনটা লিখে যোগ করে যোগফলটা এই সেকেন্ড কলামে বসাইতাম, একটা আছে এখানে একটা লিখলাম। এরপর বিতে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লিখবো, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অনেকগুলোই আছে, এখানে একটা একটা করে খোঁজ করি। ওকে, দেখি কি কি আছে। ক্যাশ তো কারেন্ট অ্যাসেট আসবে না, হাবিবের ক্যাপিটাল ফার্নিচার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা তোমার বিপরীত সম্পদ হিসাব, ইকুইপমেন্ট সম্পদ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিপরীত সম্পদ হিসাব, ড্রয়িংস ওনার সিকিউরিটির অংশ, বিগিনিং ইনভেন্টরি চলে গিয়েছে, পারচেজ চলে গিয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ইন্টারেস্ট রেভিনিউ এটা নন অপারেটিং রেভিনিউ, এটা একদম ওই যে ইনকাম স্টেটমেন্ট শেষে বসাবো, এখানে এখন যাবে না। স্যালারিজ এক্সপেন্স একটা পেয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, স্যালারিজ 31,500, আর দেখো তো স্যালারি সম্পর্কে কি বলেছে, 31,500 স্যালারিজ পেয়েছি। স্যালারি সম্পর্কে বলেছে স্যালারিজ ইনকার্ড বাট আনপেইড, স্যালারি খরচ হয়েছে কিন্তু পরিশোধ করি না, এরকম হচ্ছে তোমার 3,000 টাকা, মানে বকেয়া আছে, তাহলে যোগ করতে হবে। তাহলে এখান থেকে নিলাম স্যালারি 31,500 যোগ বকেয়া 3,000, এই যে স্যালারিজ এক্সপেন্স 31,500 যোগ বকেয়া 3,000 হয়ে গেল 34,500। এরপর আবার দেখি স্যালারির পরে কি আছে, স্যালারির পরে আছে তোমার সেলস রেভিনিউ গেছে, পারচেজ রিটার্ন হয়ে গেছে, ট্রান্সপোর্টেশন ইন হয়ে গেছে, রেন্ট এক্সপেন্স 12,000, রেন্ট সম্পর্কে কিছু বলেছে কি দেখি তো, রেন্ট সম্পর্কে কিছু বলেনি, তাহলে রেন্ট এক্সপেন্স 12,000 দিয়ে দেই, রেন্ট, এই যে রেন্ট এক্সপেন্স 12,000 লেখা হলো। এরপরে গত অঙ্কে আমরা অ্যাডজাস্টমেন্ট দেখে অঙ্কটা করেছিলাম, অ্যাডজাস্টমেন্ট ধরে তারপর ট্রায়াল ব্যালেন্স, এখন আমরা ট্রায়াল ব্যালেন্স আগে ধরে অ্যাডজাস্টমেন্ট দুইভাবেই দেখাচ্ছি আর কি। তো আমরা স্যালারি গিয়েছে, এরপর আমরা রেন্ট এক্সপেন্স 12,000 লিখলাম, এরপরে হচ্ছে সেলস রিটার্ন, তো সেলস থেকে মাইনাস গিয়েছে, নোটস রিসিভেবল এটা কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লায়াবিলিটি, নোটস পেয়েবল কারেন্ট লায়াবিলিটি, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স তো হচ্ছে তোমার প্রিপেড ইন্স্যুরেন্স,
এটা হচ্ছে তোমার চলতি সম্পদ, কিন্তু এখানে ইন্স্যুরেন্স সম্পর্কে একটা কি জানি বলেছিলাম, একটু দেখে নেই একবার যখন পড়েছিলাম। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দ্য ইয়ার, সারা বছরে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়েছে মানে খরচ হয়েছে 5,500। তাহলে আমরা তো ইনকাম স্টেটমেন্টে খরচের অংশটুকু দেখাবো, তাহলে খরচ হচ্ছে 5,500, এটুকু দেখাই দিই। ইন্স্যুরেন্স এক্সপেন্স 5,500, এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স 5,500 দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে অফিস সাপ্লাইজ এক্সপেন্স 8,000, আর এখানে অফিস সাপ্লাইজ এক্সপেন্স সম্পর্কে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে অফিস সাপ্লাইজ এক্সপেন্স 8,000 দেখিয়ে দিই। এই যে অফিস সাপ্লাইজ এক্সপেন্স 8,000, ও একটা অ্যাডজাস্টমেন্ট আছে যে এখানে প্রোভাইড ফর আউটস্ট্যান্ডিং অফিস সাপ্লাইজ 1,000, মানে অফিস সাপ্লাইজ বকেয়া আছে 1,000, তাহলে এখানে খরচ হয়েছে 8,000, আরো 1,000 বকেয়া আছে, তাহলে বকেয়াটা যোগ হবে। আগেই বলেছি যে কোনো বকেয়া সংশ্লিষ্ট আইটেমের সাথে একবার যোগ হবে। যদি খরচ বকেয়া থাকে খরচের সাথে যোগ হবে একবার কারেন্ট লায়াবিলিটি, আর যদি রেভিনিউ বকেয়া থাকে তাহলে ওই রেভিনিউর সাথে যোগ হবে এবং কারেন্ট অ্যাসেট। তাহলে এটা একটা খরচ বকেয়া আছে, খরচের সাথে যোগ, তাহলে 8 এর সাথে 1 যোগ হয়ে যাবে। তাহলে অফিস সাপ্লাইজ এক্সপেন্স 8,000 আর বকেয়াটা যোগ হয়ে গেল 1,000, হয়ে গেল 9,000। আচ্ছা, এরপরে মোটামুটি অ্যাডজাস্টমেন্ট শেষ করেছি, এখানে চলে আসি। অ্যালাউন্স চলে গিয়েছে, ইন্স্যুরেন্স চলে গিয়েছে, স্যালারিজ ইনকাম বাট নট পেড এটাও গিয়েছে, ফার্নিচার এন্ড ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন ধরতে হবে 5% কস্ট প্রাইসের উপরে। তাহলে দেখি কস্ট প্রাইস কত আছে। ফার্নিচার এবং ইকুইপমেন্ট, ফার্নিচারের 5% এবং ইকুইপমেন্টের 10%। ফার্নিচার আছে 45,000 টাকা, এটার 5% হচ্ছে 22,000, সরি 2250, 2,250। তাহলে যে দেখো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ফার্নিচার 2250, আর ইকুইপমেন্ট ছিল 60,000, এর 10% হচ্ছে 6,000। হয়ে গেল, মোটামুটি সব খরচ বসানো হয়ে গিয়েছে। এখন কি করব, এই খরচগুলোকে যোগ করে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কটা আছে সে কটাকে যোগ করে আউটার কলামে লিখব। তাহলে দেখো ইনার কলামটা আমরা কখন ব্যবহার করি, পার্টিকুলার এক্সপেন্সের সাথে যদি কোনো বকেয়া বা অগ্রিম থাকে তাহলে সেটাকে এই ইনার কলামটা ব্যবহার করে যোগ বিয়োগ করে তারপরে থার্ড কলামে লিখি। থার্ড কলামে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স গুলো বসে, এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টোটালটা যোগ হয়ে যায় সেকেন্ড কলামে, সেলিং এক্সপেন্স টোটালটা যোগ হয়ে যায় সেকেন্ড কলামে। এরপর তাহলে সেকেন্ড কলামে আমরা পাই কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের টোটাল আর সেলিং এক্সপেন্সের টোটাল, এই দুটোকে যোগ করে তারপরে একেবারে ফাইনাল কলামে বসাই অপারেটিং এক্সপেন্স নামে। তো যাই হোক, এখানে সেলিং এক্সপেন্স টোটাল ছিল 1,000 আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টোটাল পেয়েছি 69,250, মোট হলো 70,250। তাহলে এখানে আউটার কলামে আমার ছিল গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে এই অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে পাওয়া যাবে আমাদের নেট অপারেটিং ইনকাম। এখন আমরা যোগ করব নন অপারেটিং রেভিনিউ, বিয়োগ করব নন অপারেটিং এক্সপেন্স। তো দেখি নন অপারেটিং রেভিনিউ আমাদের একটা কি জানি ছিল, একটা রেভিনিউ দেখছিলাম ক্রেডিট, এই যে ইন্টারেস্ট রেভিনিউ 7,000 নন অপারেটিং রেভিনিউ, আর নন অপারেটিং এক্সপেন্স কিছুই তেমন একটা পাইনি। তাহলে যেটা পেয়েছি আমরা নন অপারেটিং রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ 7,000, এটা যোগ করে দিলাম, হয়ে গেল নেট প্রফিট। আর নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এরকম কিছুই পাইনি আমরা, সুতরাং আর ইয়ে নেই, এই পর্যন্তই হয়ে গেল। বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম নেট প্রফিট 54,250। এরপরে বলেছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, এটা খুবই সহজ, কিভাবে করতে হয় ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। বিগিনিং ক্যাপিটাল, তার সাথে এই যে নেট প্রফিট হয়েছে এটাকে যোগ করে দিতে হবে, আর লস হলে বিয়োগ আর প্রফিট হলে যোগ, আর তার যদি ড্রয়িংস থেকে থাকে তাহলে ড্রয়িংস মাইনাস করতে হবে। আমরা দেখে নিই একটু, আসো। ওনার ক্যাপিটাল ছিল কত দেখি, এই যে হাবিবের ক্যাপিটাল হচ্ছে 2,50,000, আর ড্রয়িংস কি আছে, ড্রয়িংস কি আছে, ড্রয়িংস দেখি তো, ড্রয়িংস কোথায়, ড্রয়িংস কোথায়, এই যে হাবিবস ড্রয়িংস আছে 20,000। তাহলে ক্যাপিটাল আমরা পেলাম 2,50,000, ড্রয়িংস পেলাম 20, আর এখানে নেট প্রফিট পেয়েছি, বাস এই তিনটাকে প্লাস মাইনাস করলে আমাদের ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা হয়ে যাবে। চলো করে ফেলি। হাবিব ব্রাদার্স স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2010। ক্যাপিটাল হাবিব 1/1/2010 ছিল 2,50,000, আর এইখান থেকে নেট প্রফিট যোগ হয়েছে 54,250, হয়ে গেল 3,04,250, আর ড্রয়িংস তো দেখেছিলাম 20,000, মাইনাস করলে তোমার এন্ডিং ক্যাপিটাল দাঁড়ালো 2,84,250। ওকে, এখানে লিখে দিতে পারো ইচ্ছে করলে ক্যাপিটাল এন্ডিং অথবা ক্যাপিটাল 31/12/2010 বা 2019 বা 2020। আর একটা কোশ্চেন, ইয়েস প্লিজ। আর ওনার সিকিউরিটিতে কি সাধারণ সঞ্চিতি যাবে? আচ্ছা, ভালো কথা বলেছো। যদি এক মালিকানা কোম্পানি বা এক মালিকানা কারবার কোনো সাধারণ সঞ্চিতি মেইনটেইন করে, তাহলে নরমালি কি হয়, এই সাধারণ সঞ্চিতিটা জয়েন্ট স্টক কোম্পানি তোমার এই জেনারেল রিজার্ভটা মেইনটেইন করে, এক মালিকানা কারবার কোনো রিজার্ভ নরমালি মেইনটেইন করে না, জয়েন্ট স্টক কোম্পানি করে। আর যদি জয়েন্ট স্টক কোম্পানি করে তখন তোমাকে আর ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে দিবে না, করতে দিবে তোমাকে রিটেইনড আর্নিংস স্টেটমেন্ট, তখন সেখানে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার যদি এখানে আমাকে রিজার্ভ, কোন একটা রিজার্ভ থাকে বা ইয়ে থাকে, তাহলে কি আমি করবো কিনা? হ্যাঁ, রিজার্ভ যদি থাকে জেনারেল রিজার্ভ, তাহলে সেটা ওনার সিকিউরিটির অংশই, তাহলে সেটা ওনার সিকিউরিটির সাথে যোগ করে দেখাতে হবে। কিন্তু এক মালিকানা কারবার সাধারণত জেনারেল রিজার্ভ থাকে না এবং সেটাকে তোমার ওই ট্রান্সফারও করতে কিছু বলে না। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস তুমি পাবা, যেটাকে আমরা অর্গানাইজেশনাল ফান্ড বলি। একটা হচ্ছে তোমার জেনারেল রিজার্ভ, আর একটা হচ্ছে তোমার ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, যেটার বাংলা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল, আরেকটা হচ্ছে সিঙ্কিং ফান্ড, যেটাকে আমরা বলি প্রতিপূরক তহবিল।
তাহলে সাধারণ সঞ্চিতি তহবিল, প্রতিপূরক তহবিল এবং লভ্যাংশ সমতাকরণ তহবিল, এই 3টা তহবিল তুমি পাবা। তিনোটাই পেতে পারো, একটাও পেতে পারো, দুইটাও পাতো, সেটা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানির অঙ্কে। আর ওই অঙ্কে যখন থাকবে তখন সেটা ওনার্স ইকুইটির অংশ, কিন্তু যখন বলবে যে এই 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 ফান্ডে টাকা ট্রান্সফার করতে হবে, তখন আমরা রিটেন আর্নিংস স্টেটমেন্ট থেকে মাইনাস করে ট্রান্সফার করি, করে তোমার ওই ব্যালেন্স শিটে গিয়ে ওই যতটুকু ট্রান্সফার করেছি এখানে ততটুকু ওই রিজার্ভের সাথে যোগ করে দেখাই আর কি। তো এক মালিকানা কারবার অঙ্কে নরমালি জেনারেল রিজার্ভের ট্রান্সফারটা থাকবে না। ওকে, এরপরে আমরা সামনের দিকে আগাই। এখন আমরা কি করব? এখন আমরা করব স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশন। তো স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশন করার আগে একটু দেখে আসি এই সম্পর্কে কি বলেছে। স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশন সম্পর্কে কি বলেছে একটু দেখে নিই। ওরা বলেছে যে এই ব্যালেন্স শিট, একটা ব্যালেন্স শিট করতে বলেছে। তাহলে ক্লাসিফাইড কথাটা বলেনি, তারপর আমরা ক্লাসিফাইডই করবো, কারণ বড় একটা অঙ্ক, ইয়ার অঙ্ক যেহেতু আমরা ক্লাসিফাইড সিস্টেমেই দেখবো। আর যদি তোমাকে ক্লাসিফাইড তুমি যদি করতে না চাও, ক্লাসিফাইড করতে বলে নাই, ক্লাসিফাইড যদি তুমি না করো, খুব সহজ, খালি লিখবা হেডিং অ্যাসেট। অ্যাসেট লিখে এরপর আর কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, আনঅ্যামোর্টাইজড এক্সপেন্স, ইনট্যানজিবল অ্যাসেট, এগুলি কোনো হেডিং এর দরকার নেই, খালি লিখবা অ্যাসেট। যেই অ্যাসেট যেভাবে পাবা সিরিয়ালি বসাই দিবা, তবে চেষ্টা করবা কারেন্ট থেকে নিয়ে ইনভেস্টমেন্ট থেকে, মানে হেডিং যদি নাও দাও যতটুকু সম্ভব আর কি লজিকটা করার চেষ্টা করবা। কারণ জয়েন্ট স্টক কোম্পানি এই সিস্টেমগুলো ফলো করে, কারণ জয়েন্ট স্টক কোম্পানি হচ্ছে তোমার টাকা শেয়ার হোল্ডারদের খরচ করে ম্যানেজাররা, তাদের কাছে জবাবদিহিতাটা খুব খুব কঠোরভাবে মেনটেন করতে হয় এবং তোমার ট্রান্সপারেন্সি থাকতে হয়। তাই যেই ফরম্যাটে বলা আছে তাদেরকে সেই ফরম্যাটে সেইভাবেই তোমার এই তোমার আর্থিক বিবরণী বা প্রতিবেদনগুলো প্রস্তুত করতে হয়। জয়েন্ট স্টক কোম্পানির জন্য এগুলি মানা খুব জরুরি। এক মালিকানা কারবারের বেলায় দেখবো যে এক মালিকানা কারবারের অঙ্কে নরমালি দেখা যায় যে এরকম ক্লাসিফাইড ব্যালেন্স শিট খুব কম করতে বলে না, তা না, বললে করবা, আর না বললে এইভাবেই করবা। এক মালিকানা কারবার সাধারণত ক্লাসিফাইডটা করতে পারবে, জয়েন্ট স্টক কোম্পানির ব্যাপারে বলে। তারপরও করতে কি পারবে না? হ্যাঁ পারবে, যদি ক্লাসিফাইড করতে বলে দেয় রিকোয়ারমেন্টে, ক্লাসিফাইডই করবা। যাই হোক, তাহলে এখানে বলে নাই, তোমার খুশি যেভাবে করতে পারো। তবে আমি এখানে ক্লাসিফাইড সিস্টেমেই করেছি। তবে তোমরা যদি আনক্লাসিফাইড করো তাহলে খুবই সহজ, জাস্ট এখান থেকে হেডিং গুলো তুলে ফেলবা। অর্থাৎ এই যে কারেন্ট অ্যাসেট লেখা হয়েছে লিখবা না, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট লেখা হয়েছে লিখবা না, ইনভেস্টমেন্ট লিখবা না, হ্যাঁ ইনট্যানজিবল অ্যাসেট লিখবা না, খালি অ্যাসেট লিখে যেগুলি পাবা সব ডাইরেক্টলি বসে একবারে যোগ করে আউটার কলামে বসাই দিবা, শেষ। তো যাই হোক, এখন আমরা করব হচ্ছে ক্লাসিফাইড সিস্টেমে আমরা করব, হেডিং গুলো দিয়ে করব, অ্যাসেট গুলো লিখছি। তো ব্যালেন্স শিটের অ্যাসেট গুলোর মধ্যে প্রথমে বসবে কারেন্ট অ্যাসেট। একটু দেখি কি কি কারেন্ট অ্যাসেট আছে, অ্যাডজাস্টমেন্ট দেখে দেখি কি আছে। ইনভেন্টরি আছে 60,000 টাকা, আর অ্যালাউন্স রাখতে বলেছে 1000, এটা আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস করে রাখতে হবে। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড 5500, বাকিগুলো প্রিপেড ইন্স্যুরেন্স, মানে প্রিপেড ইন্স্যুরেন্স যেটা ছিল আনএক্সপায়ার্ড, ওইখান থেকে 5500 খরচ হয়েছে, বাকিগুলো প্রিপেড রয়ে গেছে, এটাও কারেন্ট অ্যাসেটে যাবে। স্যালারিজ ইনকার্ড বাট নট পেইড, এটা তো কারেন্ট লায়াবিলিটি, খরচ বকে আছে। আর ফার্নিচারের ডেপ্রিসিয়েশন, এটা অ্যাকুমুলেটেডের সাথে যোগ হয়ে ফার্নিচার থেকে বাদ যাবে যখন ফিক্সড অ্যাসেট দেখাবো। প্রোভাইডেড আউটস্ট্যান্ডিং অফিস সাপ্লাইজ বকে আছে, এটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, তাহলে দেখে নিলাম মোটামুটি কয়টা কারেন্ট অ্যাসেট আমরা এখান থেকে পাবো। আর এখান থেকে আমরা একটু দেখি ট্রায়াল ব্যালেন্সে কি কি আছে। ট্রায়াল ব্যালেন্সে আছে ক্যাশ আছে, এটা কারেন্ট অ্যাসেট। এরপরে ক্যাপিটাল তো না, ফার্নিচার ফিক্সড অ্যাসেট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওকে গেল। পারচেজ অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এখান থেকে অ্যালাউন্সটা বাদ দিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখে নিলাম এই মোটামুটি পেয়ে গেছি আমরা। এখন চলো যে আমরা প্রথমে লিখবো ক্যাশ, ক্যাশের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, 75,000, কারণ ক্যাশটা আগে লিখতে হয়, কারেন্ট অ্যাসেট 75,000 লিখলাম। এরপর অ্যাকাউন্ট রিসিভেবল 2 লাখ ছিল, আর ওখানে যে প্রভিশন রাখতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1000 বাদ দিলাম, 1,99,000। এরপরে দেখি এখানে আর কি আছে রিসিভেবল, আর কি আছে, এই যে নোটস রিসিভেবল আছে 16,000, নোট রিসিভেবল 16,000 লিখে দিলাম, এই যে নোট রিসিভেবল 16,000। এরপরে আমরা ও যে অ্যাডজাস্টমেন্টে কিছু দেখেছিলাম এখানে আর নেই, পারচেজ অ্যাকাউন্ট রিসিভেবল, ইন্টারেস্ট, স্যালারিজ, আমরা খুঁজছি কারেন্ট অ্যাসেট, এখানে আর কোনো কারেন্ট অ্যাসেট নেই। এখানে একটা বলছে অফিস সাপ্লাইজ, তো এটা এক্সপেন্স। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স 12 ছিল, তো আনএক্সপায়ার্ড তো ছিল 12, কিন্তু 12 থাকলে হবে কি, এর মধ্যে 5,500 খরচ হয়ে গিয়েছে, তাহলে বাদ বাকি যেটা থাকলো সেটা এখানে রয়ে গিয়েছে। তো দেখি আমাদের কত টাকা রয়ে গেল। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স 6,500, 12 থেকে 5,500 বাদ দাও, 6,500। এখানে তুমি ইচ্ছে করলে ব্র্যাকেটে বিয়োগ করে দেখাতে পারো, 12,000 ছিল, এর মধ্যে 5,500 খরচ হয়েছে, রয়ে গিয়েছে 6,500। এরপরে হচ্ছে ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি কত ছিল, এই যে 60,000 টাকা ছিল এন্ডিং ইনভেন্টরি 60,000, যোগ করে দাও, হয়ে গেল কারেন্ট অ্যাসেট। এরপরে ইনভেস্টমেন্ট তো খুঁজে আমরা পাই নাই, তবে এখানে আমরা হেডিংটা দেই নাই, তুমি ইচ্ছা করলে হেডিংটা দিয়ে দিতে পারো, ইনভেস্টমেন্ট লিখে নীল লিখে দিবা।
আগের অঙ্কে আমরা দেখিয়েছিলাম। তো ইনভেস্টমেন্ট লিখে এখানে নীল লিখে দিবা, অথবা না লিখলে সমস্যা নেই, যেহেতু ইনভেস্টমেন্টটা নেই। অর্থাৎ কোনো একটা আইটেম যদি একান্ত না থাকে ওটা না লিখলে কোনো সমস্যা নেই, তবে লিখে দিলে ভালো, লিখে দিবা। এরপরে হচ্ছে ফিক্সড অ্যাসেট অথবা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। দেখি ফিক্সড অ্যাসেট কি কি ছিল, ওই যে ফার্নিচার ছিল, ইকুইপমেন্ট ছিল, এই দুইটাই ছিল ফিক্সড অ্যাসেট। লেখার নিয়ম কি, লেখার নিয়ম হচ্ছে প্রথমে লিখবো ধরো ফার্নিচার 45,000 লিখবো, ফার্নিচার 45,000, যে ফার্নিচার লিখলাম 45,000। এরপরে বাদ দিব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কিভাবে বাদ দিব, ট্রায়াল ব্যালেন্সের সাথে কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে। যে ফার্নিচারের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে এখানে 15,000, আর কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন কত বেড়েছিল ফার্নিচারের মনে আছে, 45,000 এর 5% ধরতে বলেছিল 2250, যেটা ইনকাম স্টেটমেন্টে দেখানো আছে একবার, আরেকবার এই অ্যাকুমুলেটেডের সাথে যোগ হবে। যে 15,000 যোগ 2250 হয়ে যাবে 17,250। এটা তুমি এখানে ব্র্যাকেটে যোগ করে দেখাই দিতে পারো, অথবা ক্যালকুলেটরে যোগ করে সরাসরি বসাতে পারো। যে 17,250 আমি ক্যালকুলেটরে যোগ করে বসেছি, তুমি বেটার হয় এইখানে ব্র্যাকেটে যদি জায়গা থাকে 15,000 যোগ তোমার 2,250 যোগ করে এখানে 17,250 দেখাবা। তাহলে 45,000 থেকে 17,250 বাদ গেলে 27,750 সেকেন্ড কলামে বসাই দিবা। এরপর ইকুইপমেন্টও একইভাবে, ইকুইপমেন্ট ছিল 60,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে ছিল, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 20,000, আর 34 সালে দেখানো হয়েছে আরো কত জানি, 60,000 এর 10% 6,000, 26,000। এই 26,000 দেখিয়ে বিয়োগ করে 34,000। তাহলে এই দুইটা ছিল ফিক্সড অ্যাসেট, দুটোকে যোগ করে নাও 27,750 আর 34,000 যোগ করলে 61,750। আর ইনট্যানজিবল অ্যাসেট যেমন গুডউইল, প্যাটেন্ট, ট্রেডমার্ক এগুলো তো নাই, না থাকলে বাস ওরা হেডিং দেওয়ারও দরকার, হেডিং দিলে ভালো, যেহেতু নাই, না দিলেও কোনো সমস্যা নেই। তো না দিলে এই দুইটাই যোগ করে যোগফল টোটাল হয়ে গেল অ্যাসেট 4,18,250 অ্যাসেট হয়ে গেল। এখন আমরা করব হচ্ছে লায়াবিলিটি। আসো দেখি লায়াবিলিটি। লায়াবিলিটি কি কি আছে একবার একটু দেখে নেই। ওখানে তো ছিল ক্যাশ, ক্যাপিটাল, এগুলো গেল। দেখি এখানে কি কি কারেন্ট লায়াবিলিটি প্রথমে লিখবো। কারেন্ট লায়াবিলিটিতে রিসিভেবল, ইন্টারেস্ট রেভিনিউ, স্যালারিজ এক্সপেন্স, সেলস রেভিনিউ, পারচেজ রিটার্ন, ট্রান্সপোর্টেশন ইন, রেন্ট এক্সপেন্স, সেলস রিটার্ন, নোটস রিসিভেবল তো কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্টস পেয়েবল 1,20,000 এটা পেলাম কারেন্ট লায়াবিলিটি, নোটস পেয়েবল 10,000 এটা একটা পেলাম কারেন্ট লায়াবিলিটি। আর এখানে নাই, ট্রায়াল ব্যালেন্স এই দুইটাই আছে। এরপরে দেখি অ্যাডজাস্টমেন্টে, অ্যাডজাস্টমেন্টে বলছে ইনভেন্টরি তো না, অ্যালাউন্স তো না, ইন্স্যুরেন্স তো খরচ হয়ে গিয়েছে, স্যালারি ইনকার্ড বাট আনপেড 3,000, স্যালারি খরচ হয়েছে কিন্তু দিয়ে নেই, তাহলে কারেন্ট লায়াবিলিটি 3,000। আর হচ্ছে সাপ্লাইজ বাবদে বকেয়া আছে 1,000, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, ওকে হয়ে গেল আমাদের। এই দেখো অ্যাকাউন্টস পেয়েবল 1,20,000, নোটস পেয়েবল 10,000, অফিস সাপ্লাইজ পেয়েবল 1,000, স্যালারিজ পেয়েবল 3,000 যোগ করে 1,34,000 বসিয়ে দিলাম। আর লং টার্ম লায়াবিলিটি কোনগুলো ছিল, ডিবেঞ্চার ছিল, ব্যাংক লোন ছিল, মর্টগেজ লোন ছিল, ইত্যাদি ছিল। তো এখানে এই অঙ্কের মধ্যে এরকম, হ্যাঁ কেউ কিছু বলবা না? আচ্ছা, তো লং টার্ম লায়াবিলিটি কিছু পাই নাই, তাই এখানে লং টার্ম লায়াবিলিটি লিখে নীল লিখে দিয়েছি। তবে যেহেতু আইটেমটা নেই, না লিখলেও কোনো প্রবলেম নেই। তাহলে কারেন্ট লায়াবিলিটি গেল, লং টার্ম লায়াবিলিটি গেল। এরপর আমরা বসাবো ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি তো আমরা আগে করেছি, একটু উপর থেকে দেখে আসি ওনার্স ইকুইটি কত টাকা ব্যালেন্স ছিল। ব্যালেন্স ছিল 2,84,250। এটা ওনার্স ইকুইটি লিখে বসিয়ে দেই আমরা এখানে 2,84,250 যোগ করলে হয়ে গেল 4,18,250। চেক করে নিবা, অ্যাসেট টোটাল 4,18,250, লায়াবিলিটি টোটাল 4,18,250, দুই দিক ইকুয়াল আছে কিনা, হ্যাঁ দুইটা ইকুয়াল আছে, তাহলে মিলে গেল। এই ছিল আমাদের মোটামুটি একটা ট্রেডিং কনসার্নের। হ্যাঁ শিওর শিওর, আমি তো কোশ্চেনের জন্য সময় রেখেছি, 2 মিনিট সময় আছে, কোশ্চেন করো, প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে। টাইম চলে, আর ওই যে একবার একটু বুঝায় দেন অ্যাকাউন্টস রিসিভেবল এর সাথে ওই যে লেস অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, হ্যাঁ এটা সমন্বয়ের দুইটা কাজ, আরেকটা কখন গেছে স্যার, কোথায় গেছে কাজটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রথমে তোমাকে অ্যাডজাস্টমেন্টে বলেছিল যে দেনাদারের উপরে 1,000 টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে দেনাদারের জন্য যদি 1,000 টাকা অনাদায়ী পাওনা ধরি, মানে দেনাদার আমার যা আছে 2 লাখ, আমি অনুমান করছি যে 1,000 টাকা এদের কাছ থেকে পাবো না। তো যেটা আমি খরচ অনুমান করছি যে 1,000 টাকা পাবো না, সেটা হচ্ছে আমার অনুমিত খরচ, মানে খরচ হিসেবে দেখাতে হবে। 2 লাখ টাকা আমার অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এদের কাছ থেকে আমি 1,000 টাকা পাবো না। তো 1,000 টাকা না পাইলে এটা কি আমার ক্ষতি না, খরচ না? অবশ্যই খরচ। তাহলে এটাকে আমি কি দেখাবো, একটা সেলিং এক্সপেন্স হিসেবে দেখাবো, ব্যাড ডেট এক্সপেন্স, ব্যাড ডেট এক্সপেন্স। যদিও সেটা অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতেছে, তুমি যখন জাবেদা দিবা, যে তোমাকে বললো ধরো 1,000 টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, তুমি জাবেদা কি দিবা, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। তাহলে এই ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট তার মানে খরচ, ইনকাম স্টেটমেন্ট একবার খরচ দেখাতে হবে, ব্যাড ডেট এক্সপেন্স। আর এই টাকাটা আমরা খরচ দেখিয়েছি, কিন্তু খরচ কিন্তু ফাইনাল না, এটা আমি অনুমান করেছি, যেহেতু অনুমান করেছি তাহলে একটা সঞ্চিতিতে রেখে দিতে হবে।
তাহলে 1000 টাকা চলে যাবে অনাদায়ী পাওনা সঞ্চিতিতে। এই সঞ্চিতিটা আবার কি হবে, ওই যে দেনাদার ছিল 2 লাখ, 2 লাখ থেকে আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরেছি 1000, বাদ দিয়ে 1,99,000 টাকা রাখতে হবে। ঠিক আছে, এইটা। আর থ্যাংক ইউ স্যার। ওকে, ইউ আর ওয়েলকাম। আর কোনো প্রশ্ন? অন্য কেউ? যে কোনো বিষয়, যে কোনো এই চ্যাপ্টার রিলেটেড যে কোনো তোমার নিজের প্রবলেম থাকলেও বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেই, তাহলে কারো প্রবলেম না থাকলে আমরা ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, বাসায় সেফলি থাকো, নিরাপদে থাকো। আর ক্লাসগুলো ইউটিউবে বারবার করে দেখো, প্রত্যেকটা ক্লাসই বারবার করে দেখবা, কোথাও আটকে গেলে আবার আর কালকে যে 9টার দিকে আসেন নাই, কালকে 9টার দিকে, কালকে একটু 9:15 আমরা চলে এসেছি, আগামী ক্লাস ইনশাআল্লাহ 9টার সময় জয়েন করব। সবাই ভালো থাকো। আমরা ক্লাস তাহলে এখানে শেষ করছি।